20 জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের আভাস। কুয়েত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের। মুরগির মাংস, ডিমে অ্যান্টিবায়োটিকের প্রভাব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে 2 সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিক সমাজ। অনশনরত সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিল দিল্লি পুলিশ। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেক্সিকোতে 750 জুটির গণবিয়ে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হচ্ছে না। এমনকি এখনও চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন 20 জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সেই অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না। চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, আশা করছি পারব। এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব। বোর্ড সূত্র জানাচ্ছে, এবছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসাধু উপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট 208 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 5 দিনই সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির কারণে আগামী 2 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও পরবর্তী দিনগুলোতে পারদ কিছুটা নামতে পারে। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রোববার সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়েতে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনসমূহ থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদ করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সরকারি কর্তৃপক্ষের উদ্যোগে তাদের উচ্ছেদ করা হয়। পরে তাদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে কুয়েত সরকার। সেখানে পর্যাপ্ত খাদ্য পানীয় রাখা হয়েছে। এছাড়াও সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে সাময়িকভাবে স্থান পাওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। সরেজমিন পরিদর্শনকালে তারা ওইসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। পরিদর্শনকালে দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সোয়াইব উল ইসলাম তরফদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি আশ্রয় কেন্দ্রে যায় এবং প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। কুয়েতি কর্মকর্তাদের মতে অবৈধ বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করে অপসারণের লক্ষ্যে এই অভিযান চলছে। আগামীতে দেশটির অন্যান্য এলাকাতেও এই অভিযান অব্যাহত থাকতে পারে।
দেশের পোল্ট্রি খাতে অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 93% বেশি বাণিজ্যিক খামারে নিয়মিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। অনেক খামারেই ওষুধ প্রয়োগের পর নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড না মেনে মুরগি বাজারজাত করা হচ্ছে। ফলে মাংস ও ডিমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ থেকে যাচ্ছে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR এর ঝুঁকি বাড়ছে। গবেষণায় বহু ওষুধ প্রতিরোধী জীবাণুর উপস্থিতিও পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে খামারিদের অজ্ঞতা, দুর্বল তদারকি এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহারের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারা নিবন্ধিত ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার, বায়োসিকিউরিটি নিশ্চিত করা এবং খামারিদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। সচেতনতা না বাড়লে ভবিষ্যতে সাধারণ সংক্রমণেও কার্যকর অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা। ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে আহত হন দীপ্ত টিভি ও যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলী। তাদের অভিযোগ, থানার সামনে একটি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন হামলা চালায় আর পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের আটক করেনি। আহত 2 সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ভারতের লাদাখের পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে অনশনের 21তম দিনে যন্তর মন্তরের অনশন স্থল থেকে জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে গেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকের পরামর্শে তার শারীরিক অবস্থার অবনতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশ জোরপূর্বক তাকে সরিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ওয়াংচুক অনশন করেছিলেন। এই ঘটনায় বিরোধী দলগুলো প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে 750টি দম্পতি আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনেক নবদম্পতিকে প্রিয় ফুটবল দলের জার্সি ও মেক্সিকো জাতীয় দলের সবুজ জার্সি পরে বিয়েতে অংশ নিতে দেখা যায়। বিয়ের পর একে অপরকে চুম্বন করে আনন্দ উদযাপন করেন তারা। নবদম্পতিদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা আর জীবনের নতুন অধ্যায় 2 আনন্দই একসঙ্গে উদযাপন করতে পেরে তারা উচ্ছ্বসিত। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপের আমেজে এই গণবিয়ে শহরের উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।